This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্য পুলিশের ডিজি বলার পরেই এনকাউন্টারে মৃত্যু হচ্ছে বন্দুকবাজ আসামির। তারপরেও গুলি চলছে বাংলায়। কসবায় তৃণমূল কাউন্সিলরকে তাক করে গুলি চলেছিল মালদায়, গুলিতে খুন তৃণমূল নেতা। আর এবার বজবজে তৃণমূল নেতা গুলিবিদ্ধ। কিন্তু কার গুলি? অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা কেন্দ্রের মধ্যেও কি তৃণমূল বনাম তৃণমূল? মালদায় তৃণমূলের গোষ্ঠীকন্দলে গুলির রেশ কাটতে না কাটতেই আবার গুলিবিদ্ধ তৃণমূল নেতা। এবার ঘটনাস্থল দক্ষিণ 24 পরগনার বজবজের ডোঙ্গারিয়া অঞ্চলের দক্ষিণ রায়পুর। গুলিবিদ্ধ তৃণমূলের অঞ্চল যুব সভাপতি কৃষ্ণ মণ্ডল। কারা চালালো গুলি? পরিবারের অভিযোগ কৃষ্ণ মণ্ডলের দলের দিকেই। হ্যাঁ, তৃণমূল করে। অন্য পক্ষ কেন? নিজের পক্ষই লোক ছেড়ে দেবে। নোদাখালী বাজার থেকে ফিরছিলেন কৃষ্ণ মণ্ডল, ছিলেন বাইকের পেছনের সিটে। পেছন দিক থেকে আসে আরেকটি বাইক। বাইকে ছিল হেলমেটে মুখ ঢাকা 3 দুষ্কৃতী। পেছন থেকে গুলি চালিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। দোকানদারি করছি, হঠাৎ দেখলাম যে একটা আওয়াজ হলো। ভাবলাম হয়তো গাড়ির চাকা পাঞ্চার হয়েছে। দেখতে দেখতে মানে কেউ গুলি টুলি করেছে। উনি যখন গুলি খেয়েছেন তখন উনি কিসে ছিলেন? বাইকে ছিলেন? বাইকে ছিলেন। আর লোক দুষ্কৃতীরাও বাইকেই আসে? হ্যাঁ, বাইকে এসে ঠিক এই জায়গাটাতে গুলি করা হয়েছে। তবে এবারই প্রথম নয়, বছর 3 আগেও টার্গেট করা হয়েছিল এই নেতাকে। 3 বছর আগে যখন গুলি করা হয়েছিল, 3 বছর আগেও তো কৃষ্ণকে লক্ষ্য করে গুলি করেছিল। ডোঙানে মোড়ে হয়েছিল ওটা। হ্যাঁ, তো আপনি ছিলেন তখন? তখন কি হয়েছিল ঘটনাটা? ওই একই কন্ডিশন, ওই মেরে বেরিয়ে চলে গেল। ওই সেই একই ভাবে একই। মানে বাইকে করে আসে, এসে গুলি করে চলে যায়। ওইভাবেই বেরিয়ে। 3 জনই ছিল। হ্যাঁ। তবে 3 বছর আগের ঘটনায় কেউ গ্রেফতার হয়নি, জানিয়ে এখনো প্রশ্ন তৃণমূল নেতার পরিবারের অন্দরে। তখন কি কাউকে অ্যারেস্ট করা হয়েছিল আপনারা শুনেছিলেন? না। কিছুই হয়নি তো। না। কিছু ভাই তদন্ত নেয়নি। তদন্তই না কিছু আমরা জানি না যে কিছু হয়েছে। মানে তখন কিচ্ছু না, মানে কিছু চেপে গেছে, একদম চেপে গেছে, যে যেটা হয়ে গেছে। কেন বারবার টার্গেট করা হচ্ছে কৃষ্ণ মণ্ডলকে, সেই প্রশ্নের উত্তর এখনো মেলেনি। পরিবার সূত্রে খবর, দলের পদে থাকলেও ইদানিং প্রত্যক্ষ রাজনীতি থেকে নাকি একটু দূরত্ব বজায় রাখতেন কৃষ্ণ মণ্ডল। এখন কি করতেন কৃষ্ণ? এখন তো কিছু না, চুপচাপ থাকে। তো সকালে পুজো টুজো করে ও বাজার করতে মানে গিয়েছে। পার্টির সঙ্গে এখন খুব বেশি না যোগাযোগ নেই। তৃণমূল নেতা গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। টাকা পয়সার লেনদেনের মধ্যে কিছু একটা হয়েছে। আর কোনো তো অসুবিধা নেই গুলি বা বন্দুক পেতে। বন্দুকও অ্যাভেলেবেল, গুলিও অ্যাভেলেবেল, বোম টোমও যদি ছাড়তে চান সেটাও অ্যাভেলেবেল। আর যদি নিজে না করতে চান তার জন্য ইম্পোর্ট হচ্ছে সুপারি কিলার। সব ক্ষমতার মালিক হয়ে গিয়ে সেই ক্ষমতা প্রকাশের জায়গা খুঁজে পাচ্ছে না। এই মানসিকতা ক্যান্সারের আকার ধারণ করবে আগামী দিনে, যার অ্যান্সার তৃণমূল পার্টি খুঁজে পাবে না। ধরা পড়বে এবং এই যে দুষ্কৃতি রাজ, এটাকে শেষ করতেই হবে। পুলিশকে আবার অনুরোধ করব, খুব সিরিয়াসলি স্ট্রিক্টলি দেখতে হবে যাতে দুষ্কৃতি না থাকে। সাধারণ মানুষ থাকুক, রাজনৈতিক বিরোধিতা থাকুক, কিন্তু দুষ্কৃতিটা যাতে না থাকে। কোথাও বড় নেতা বন্দুকের সামনে, কোথাও মাঝারি বা ছোট নেতারা গুলির নিশানায়। রাজ্যে শাসক দলের নেতারাই যদি নিরাপদে না থাকেন, তাহলে সাধারণ মানুষের কি হবে? ক্যামেরায় সুদীপ গুছাইতের সঙ্গে শর্মিষ্ঠা চক্রবর্তী ও সৌভিক সরকারের রিপোর্ট, TV9 বাংলা। সেই কবে থেকে শাসক দলের নেতারা বলে আসছেন খেলা হবে। খেলা তো হচ্ছেই, গুলি চালানোর খেলা, অলিতে গলিতে মাঠে ময়দানে। মালদার ভলিবল টুর্নামেন্টেই তো খেলার ছলে শূন্যে গুলি চালিয়ে বসলেন শাসক নেতা কর্মীরা। সেই বাহুবলীরা এখনো অধরা। লাইসেন্স না থাকা সত্ত্বেও কিভাবে বন্দুক হাতে পেলেন তারা, এখনো উত্তর হাতড়াচ্ছে পুলিশ। তৃণমূল লিঙ্কে থাকাতেই কি এই টাল বাহানা? খেলা হবে
বলে কথা, তাই শুরুতেই এভাবে একটু গা গরম করে নিচ্ছিলেন উদ্যোক্তারা। মানিকচকের নূরপুর অঞ্চলে ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনে আশ্চর্যের কথা, শুরু থেকে শেষ পর্যন্ত বসে বসে পুরো দৃশ্যটা দেখল মানিকচক থানার আধিকারিকরা। ওরা যখন বড় বড় বন্দুক নিয়ে স্কুলের মাঠে ঢুকলো তখনও পুলিশ ছিল। বাহুবলীরা ধীরে সুস্থে একে একে যখন গুলি ছুড়ল তখনও পুলিশ ছিল। কিন্তু ঘটনার 48 ঘন্টার পরে পুলিশের মনে হলো যে যারা গুলি চালিয়েছে তাদের হাতে যে বন্দুক ছিল সেই বন্দুক নাকি তাদেরই নয়। পুলিশের দাবি, যারা গুলি চালিয়েছিলেন সেই 4 জনের নামে বন্দুকের লাইসেন্সই নেই। যাদের নামে লাইসেন্স তাদের নোটিশ পাঠানো হয়েছে। জেলা শাসকের দফতরের সঙ্গে যোগাযোগ করে লাইসেন্সগুলি খতিয়ে দেখা হচ্ছে। আমরা এখনো চেক করছি কার কাছে মতলব লাইসেন্স কার নামে আছে আর কে ইউজ করেছে ওটা কনফার্ম করে, আর তারপরে আমরা একটা কেস করেছি সেকশন 30 আর্মস অ্যাক্ট, আর পরে আমরা এখনো ইনভেস্টিগেশন চলছে কি আমরা ইনভেস্টিগেশন জন্য সবাইকে ডাকছি কি কি পেপার আছে, কি ডকুমেন্ট আছে আর কার নামে আছে, ওরা যদি রিনিউয়াল জন্য অ্যাপ্লাই করেছে অথবা নেই ওটা সব আমরা দেখছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, মালদায় যখন মুড়ি মুড়কির মতন গুলি চলছে তখন পুলিশের এত ঢিলেঢালা মনোভাব কেন? সেদিন স্কুলের মাঠে কেন বন্দুক নিয়ে ঢুকতে দেওয়া হলো? TV9 চ্যানেলে দেখানোর পর পুলিশ 3 দিন পরে বলছে তাদেরকে তদন্ত করা হবে, তারপরে তাদের বিচার হবে। এখনো পর্যন্ত বন্দুক ফাটিয়ে যারা চলে গেল তাদের কিন্তু জেলে থাকার কথা। এইটা যদি কোনো বিরোধী দল বিজেপি, কংগ্রেস, CPM করতো তাহলে কি মাঠেই ওই ছেলেগুলোকে গ্রেপ্তার করতো না পুলিশ? বিজেপি তো সবসময় কাজ হচ্ছে অভিযোগ করা। আরে আপনাদের রাজ্যে তো মশাই যারা অপরাধী, যারা অস্ত্র মজুদদার তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করেন আপনারা। বোমা মজুদকারক যারা তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করেন। আর বড় বড় কথা বলছে বিজেপি। এখানে পুলিশ অলরেডি মামলা রুজু করেছে, তাদেরকেও ইনভেস্টিগেশনের টাইম দেওয়া হবে। তারা যদি ইনভেস্টিগেশনের টাইম না পায় তাহলে কাজ করবে কিভাবে? পুলিশ অস্ত্র আইনে মামলা করেছে, কিন্তু ওই পর্যন্তই। FIR-এ নাম থাকা 4 শাসক নেতা কর্মী তো এখনো অধরা। অ্যারেস্ট হবে কি করে? তৃণমূলের নেতারা ছিল তো। লাইসেন্স বন্দুক রাখলেই এইভাবে প্রকাশ্যে ফায়ারিং করা যায়? তার তো লাইসেন্সের কন্ডিশন ভায়োলেশন হয়েছে। সে যদি আক্রান্ত হয় তার প্রতি আক্রমণের জন্যই ওই বন্দুকের লাইসেন্স। তাকে সামাজিক পাবলিক অনুষ্ঠানে গুলি করার জন্য নয়। মালদা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এক্স হ্যান্ডেলে একটি পোস্টও করেন রাজ্যের বিরোধী দলনেতা। সেখানে একটি ছবি দিয়ে তাঁর দাবি, বারাসাত থানার বাসু ফাঁড়ির ওসি TMCর পিকনিকে উর্দি পরে ফুর্তিতে ব্যস্ত। দাবির সত্যাসত্য জানা নেই, তবে পুলিশের উপস্থিতিতে যদি প্রকাশ্যে গুলি চলে তাহলে বাংলার আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলা কি অযৌক্তিক হবে? মালদা থেকে সুব্রতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। সরকারি প্রকল্পের সুবিধা পেতে কাটমানি নেওয়ার অভিযোগ নতুন কিছু নয়। সরকারি প্রকল্পের জন্য একটা টাকাও কাউকে দেওয়ার দরকার নেই। এই তো কয়েকদিন আগেই উত্তরবঙ্গ সফরে গিয়ে স্পষ্ট নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এর মধ্যেই ফের সামনে এলো কাটমানি নেওয়ার অভিযোগ, তাও আবার উত্তরবঙ্গ থেকেই। কাটমানি দিয়েও হাতছাড়া রূপশ্রীর টাকা। বাধ্য হয়ে দুয়ারে সরকার ক্যাম্পে অভিযোগ জানালেন মালদা হরিশ্চন্দ্রপুরের এক বাসিন্দা। গভর্নমেন্ট প্রকল্পের জন্য কাউকে কোনো 1 পয়সা দেওয়ার প্রয়োজন নেই। সরকারি টাকা, এগুলো সরকারি স্কিম। পরিষ্কার বলছি, যদি কোনো কমপ্লেন আসে অ্যাকশন হবে। সরকারি প্রকল্পের কাজে টাকা চাইলেই অ্যাকশন। উত্তরবঙ্গ সফরে কড়া হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। তার মধ্যেই আবার কাটমানির অভিযোগ। কাটমানি দিয়েও পেলেন না রূপশ্রী প্রকল্পের টাকা। মালদহের হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের রাঙ্গাইপুরের বাসিন্দা রুকসানা খাতুন। অভিযোগ, সরকারি প্রকল্পে নাম তোলার নামে এলাকায় গজিয়ে উঠেছে দালাল চক্র। 2023 সালে রূপশ্রী প্রকল্পের জন্য আবেদন করেন রুকসানা। অভিযোগ, প্রকল্পের টাকা পেতে 3000 টাকা কাটমানি দেয় রুকসানার পরিবার। 2023 সালের অক্টোবরে বিয়ে হয়ে যায় রুকসানার, কিন্তু এখনো মেলেনি রূপশ্রী প্রকল্পের টাকা। প্রশাসনের দ্বারস্থ হয়ে তারা জানতে পারেন ফর্ম বাতিল হয়ে গেছে। উল্টে রুকসানার বিয়ে আদৌ হয়েছে কিনা তা নিয়েই প্রশ্ন তোলা হচ্ছে বলে অভিযোগ। দুয়ারে সরকার ক্যাম্পে অভিযোগ জানায় রুকসানার পরিবার। 3000 টাকাও নিয়েছে একজন, ও বলেছে কি যে সব জমা হয়ে যাবে, টাকা পেয়ে যাবে।
কিন্তু এতদিন হয়ে গেল তাও টাকা পাওয়া যাচ্ছে না। কাকে দিয়েছিলেন টাকাটা? রফি, কুন্দতলা রফি। কি করে? এইগুলোই কাজ করে। এখন আর পাইবে না, কইছে যে ক্যান্সেল হয়ে গেছে, আর পাইবে না টাকা, দিব না, হইবে না। জানাচ্ছে হবে না? হ্যাঁ, ফলস হয়েছে, বিহে দাওনি, ফলস করে তোমরা ঘুরছো, এগুলা কইছে। কাটমানির অভিযোগ সামনে আসতেই জেলায় শুরু হয়ে গেছে রাজনৈতিক তরজা। এই পশ্চিমবাংলার মধ্যে যতদিন এই সরকার থাকবে ততদিনই এরকমই হবে। যা কিছু করতে গেলে কাটমানি দিতে হবে, কাটমানি ছাড়া কোনো কাজ হবে না। দালাল চক্র অনেক বন্ধ হয়ে গেছে, আগে যা ছিল আর নেই, সব সিস্টেমে চলে এসছে। এক দুটো ঘটনা কিন্তু আমাদেরও চোখে মাঝে মধ্যে পড়ে, এই যে আপনার মাধ্যমেই জানলাম যে ঘটনাগুলো যারা করেছে তাদের বিরুদ্ধে শক্তি ব্যবস্থা নেবে, প্রশাসন ব্যবস্থা নেবে। সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে সক্রিয় দালাল চক্র। কাদের মদতে চলছে এই চক্র? প্রশাসনের কাছে কি কিছুই খবর নেই? সেই সুযোগেই প্রতারিত হচ্ছেন উপভোক্তারা। মালদহ থেকে সুব্রতোষ ভট্টাচার্য, TV9 বাংলা। একটা মৃত্যু সামনে এনে দিল একাধিক প্রশ্ন। ফের সামনে এলো রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার অস্বাস্থ্যের ছবিটা। উত্তরবঙ্গ মেডিকেলে ডায়ালিসিস না পেয়ে স্যালাইন কাণ্ডে অসুস্থ প্রসূতির মৃত্যুর অভিযোগ। ডায়ালিসিস হয়নি কেন জানেন? উত্তরবঙ্গ মেডিকেলে ডায়ালিসিসের পরিকাঠামোই নেই। আর সবথেকে আশ্চর্যের বিষয় যে এটা জানা ছিল স্বাস্থ্য দপ্তরের। শুধু তাই নয়, প্রসূতিকে উত্তরবঙ্গ মেডিকেল থেকে কলকাতায় ভর্তির আবেদন জানিয়েছিল পরিবার। তারপরেও কেন ব্যবস্থা নিল না স্বাস্থ্য দপ্তর? মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এটাই করার অনুরোধ যে আমার বোনকেও এখান থেকে কলকাতাতে যে করে হোক নিয়ে গিয়ে ভেন্টিলেশন আর ডায়ালিসিসটা যাতে মাস্ট হয় সে ব্যাপারটার দিকে যাতে একটু দেখে। বোনকে বাঁচাতে দুদিন আগে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছিলেন প্রসূতি শান্তনা রায়ের ভাই। শুক্রবার দুপুরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে মৃত্যু হয় শান্তনা। অভিযোগ, বিনা ডায়ালিসিসে মৃত্যু হয়েছে প্রসূতি। ফের বিতর্কে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ। পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল সংস্থার রিঙ্গার ল্যাকটেট অর্থাৎ RL স্যালাইন ব্যবহারে কিডনি বিকল হতে শুরু করে জলপাইগুড়ির এক প্রসূতি। জলপাইগুড়ি থেকে তড়িঘড়ি ওই প্রসূতিকে আনা হয় উত্তরবঙ্গ মেডিকেলে। উত্তরবঙ্গ মেডিকেলে শুরু হয় ডায়ালিসিস। প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হলে CCUতে স্থানান্তর। উত্তরবঙ্গ মেডিকেলের ডায়ালিসিস ইউনিট এবং CCU আলাদা জায়গায়। CCUতে ডায়ালিসিসের ব্যবস্থা না থাকায় 5 দিন ডায়ালিসিস বন্ধ ছিল প্রসূতির। রোগীর শরীরে হু হু করে বাড়তে শুরু করে ক্রিয়েটিনিন। উত্তরবঙ্গ মেডিকেলে মৃত্যু হয় প্রসূতির। কোভিডকালে বেশ কিছু পোর্টেবল ডায়ালিসিস যন্ত্র কেনা হয়েছিল। একটি জলপাইগুড়ি মেডিকেলে রয়েছে, আর একটি পোর্টেবল ডায়ালিসিস যন্ত্র রয়েছে উত্তরবঙ্গ মেডিকেলে। তবে সেটি CCUতে ফের ব্যবহারের অনুমতি দরকার। সেই অনুমতির বিষয়ে কি সচেষ্ট হয়েছিল মেডিকেল কলেজ কর্তৃপক্ষ? CCU এর মধ্যে যে ডায়ালিসিসের ব্যবস্থা যেটা আধুনিক কালে থাকা উচিত সেটা নেই। তার জন্য আমরা ফাইলও করে পাঠিয়েছিলাম 1 বছর আগে থেকেই। তো সেখানে আমাদের ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই যতক্ষণ না ওটা স্যাংশন হয়ে আসে। চিকিৎসায় গাফিলতির অভিযোগে সরব পরিবার। মৃত্যুর 24 ঘন্টা পার, দেহ নিতে নারাজ তাঁরা। স্যালাইনের প্রবলেমে হয়েছে, নয় ওষুধ বা ইঞ্জেকশনের প্রবলেমে হয়েছে, নয় গাফিলতি। এই তিনটার মধ্যে একটা হবেই, এ কনফার্ম। কারণ আমাদের বডিকে আমরা তো দেখছি, আমাদের কোনো প্রবলেম ছিল না আমার বডি। ময়নাতদন্ত আমরা চাচ্ছি, ময়নাতদন্ত ছাড়া আমরা বডি নিব না। প্রশ্ন উঠছে, জলপাইগুড়ি মেডিকেলে পোর্টেবল ডায়ালিসিস ডিভাইস থাকলেও তা কেন আনা হলো না? কেন কলকাতার হাসপাতালে স্থানান্তর ও বিকল্প ব্যবস্থা করা গেল না? প্রশ্ন তুলছে মৃত প্রসূতির পরিবার। একযোগে সরব বিরোধীরা। শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের নেতৃত্বে উত্তরবঙ্গ মেডিকেলের সুপারকে ঘিরে বিক্ষোভ বিজেপির। এখানে ভেন্টিলেশনে গেলে পোর্টেবল ডায়ালিসিস মেশিন নেই, এরকম সিচুয়েশনে এই পেশেন্ট যদি কলকাতা যেত তাহলে তো বেঁচে যেতে পারতো। তাহলে এইটা আমি বারবার করে বলছি, মৃত্যু একদম বলবেন না, বলবেন যে স্বাস্থ্য দপ্তর হত্যা করেছে, স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজকে আপগ্রেড করার কথা, এইমসের মতো সমতুল্য করার কথা, সেটা কেন করা হলো না? এমনকি যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলো ব্যবহার হচ্ছে না। তো সেখানে দাঁড়িয়ে মেডিকেল কলেজে পাঠিয়ে লাভ নাই না, তো মেডিকেল কলেজে ট্রিটমেন্ট ঠিক মতো হলো না কেন? তার জন্য কে দেয় সেটা দেখতে হবে। আমরা আমাদের নাগরিক মঞ্চের থেকে বারে এগুলো বিষয় নিয়ে আমরা 1.5-2 বছর ধরে আন্দোলন করছি, বলছি, কিন্তু এরা কর্ণপাত করে না। মানুষের জীবনকে এরা জীবনই মনে করে না, গিনিপিগের মনে করে। ওরা চাইলে পরেই একটা মেয়ের জীবন বাঁচানো যেত। এদিকে মৃত প্রসূতির পরিবারের লিখিত অভিযোগ নিয়ে টালবাহানা। প্রসূতির ময়নাতদন্ত চেয়ে শুক্রবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজের MSVPর কাছে গেলে মৃতার পরিবারকে মেডিকেল কলেজের পুলিশ ফাঁড়িতে পাঠিয়ে দেওয়া হয়। সেখান থেকে আবারও পাঠানো হয় জলপাইগুড়ি কোতোয়ালি থানায়, কিন্তু কোতোয়ালি থানা অভিযোগ নেয়নি। বাধ্য হয়েই মৃতার পরিবার জলপাইগুড়ি পুলিশ সুপারের দপ্তরে অভিযোগ জমা দেয়। উত্তরবঙ্গের বেহাল স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে কটাক্ষ করছেন বিরোধী রাজনৈতিক দল থেকে শুরু করে একেবারে আম জনতা। তারা বলছেন উন্নত চিকিৎসার নামে উত্তরবঙ্গের প্রভাবশালীরা চলে যান বেসরকারি নার্সিংহোমে, আর যাদের
সহায় সম্বল নেই, তাদের আসতে হয় সরকারি পরিকাঠামোয়। সেখানেই কার্যত এভাবেই নানা সমস্যার মুখে পড়ে অসহায় ছটফট করে প্রাণ দেন বহু সান্ত্বনা। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি। এবার আত্মপ্রকাশ করতে চলেছে চিকিৎসকদের নয়া সংগঠন। আজিকর আবহের মধ্যেই গঠিত হলো প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন। সংগঠনের প্রেসিডেন্ট হলেন শশী মাজা। সোমবার আত্মপ্রকাশ করবে এই সংগঠন। রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে উন্নতিতে এই সংগঠন কাজ করবে। প্রশাসনের সর্বোচ্চ অনুমোদন মিলেছে বলেই সূত্রের খবর। আরজিকরের অভিজ্ঞতা বলছে কিছু ক্ষেত্রে কিছু সংগঠন ব্যর্থ হয়েছে, অর্থাৎ সরকারের ভালো জিনিসটা ঠিকভাবে প্রতিষ্ঠা করা এবং কুৎসাকারী সরকার বিরোধীদের চক্রান্ত ব্যর্থ করতে মোকাবিলা। ফলে সেই জায়গাটায় কিছু ফাঁক তো ছিলই। তো ফলে সেখানে যদি যারা কেউ তাদের মতো করে স্বাধীনভাবে কেউ কোনো সংগঠন করবেন, ওর সঙ্গে তৃণমূলের তরফ থেকে কোনো বক্তব্য নেই। এটা তৃণমূলের, আমি এই বিষয়ে কোনো মন্তব্য করব না। যদি ডাক্তারবাবুরা, সারা বাংলার ডাক্তারবাবুরা এবং চিকিৎসা ব্যবস্থার সঙ্গে জড়িত অন্যান্য যারা রয়েছেন সেই পেশার মানুষ, তারা যদি কোনো সিদ্ধান্ত নেবেন, আমি যেটুকু জানি ডাক্তারবাবুদের কাছ থেকেই শোনা, পার্টির কোনো বিষয় না। ডক্টর শশী মাজা সোমবার সবিস্তারে জানিয়ে দেবেন। উন্নয়ন কেন হয়? জনতার স্বার্থে না ভোটের স্বার্থে? এই আলোচনার পরিসরটা বাড়িয়ে দিয়েছেন তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেবাশ্রয় প্রকল্প চলছে ভোট প্রাপ্তির লো বেরিয়েই। এক্স হ্যান্ডেলে এই কথা লিখেছেন অভিষেক। মোদ্দা কথা, ভোটের জন্য প্রকল্প নয়। আচ্ছা, কাউকে কি খোঁচা দিলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ? বছরের শুরু থেকেই পথ চলা শুরু অভিষেকের সেবাশ্রয়ের। যত দিন যাচ্ছে তত ভিড় বাড়ছে। ডায়মন্ড হারবার ফলতা হয়ে এখন আমতলায়। 700 কিলোমিটার উজিয়ে সেবাশ্রয়ে গিয়ে মেয়ের চিকিৎসার সুযোগ পেয়েছে ময়নাগুড়ির পরিবার। 9 বছরের অসুস্থ ছেলেকে নিয়ে সেবাশ্রয়ে ছুটেছিলেন গরিব বাবা। পাশে দাঁড়িয়েছেন অভিষেক। সেবাশ্রয়ের যত সাফল্য তত বিঁধছেন বিরোধীরা। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ফেল বলেই কি সেবাশ্রয়ে এত ভিড়? প্রশ্ন তুলছেন বিরোধীরা। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা করেছেন সেটা তো ফ্যাক্ট। কারণ আমাদের যে হেলথ সিস্টেম, হেলথ ডিপার্টমেন্ট, সেটা আসলে কিছু নেই। স্বাস্থ্য দপ্তর শুধু নীল সাদা রঙের হাসপাতাল। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো সম্পূর্ণ ডাইরেক্টলি চ্যালেঞ্জ করলেন মুখ্যমন্ত্রীকে। আজকে যদি মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য দপ্তর দারুণ হতো, যেটা মুখ্যমন্ত্রী ক্লেম করেন, তাহলে তো এই স্বাস্থ্য সেবাশ্রয় করার তো দরকার ছিল না। ভালো করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষ এটাই দেখতে চেয়েছে। আপনি সত্যি কথাটা সামনে এনে দিয়েছেন বাই চ্যালেঞ্জিং ইয়োর পিসিমা। এবার বিতর্কের রসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নতুন পোস্টে। শনিবার সকালে ডায়মন্ড হারবারের সাংসদ লিখেছেন, সেবাশ্রয়ের ব্যাপ্তি এবং সার্থকতা তার সদিচ্ছার মধ্যেই রয়েছে। একটা প্রচেষ্টা যার মধ্যে রাজনৈতিক প্রাপ্তির প্রলোভন নেই। জনতার জন্য কাজ করার এবং তাদের লড়াই লাঘব করার খাঁটি ইচ্ছের মধ্যে দিয়েই এই প্রকল্প এগিয়ে যাচ্ছে। রাজনৈতিক লোভ, খাঁটি ইচ্ছে, এই শব্দগুলোই তীরের মতো বিঁধতে পারে বিপক্ষের গায়ে। অন্য প্রকল্প রাজনৈতিক ডিভিডেন্ড পেতেই হয়, সেটাই কি বললেন অভিষেক? অন্য প্রকল্পে খাঁটি ইচ্ছে থাকে না, সেই প্রশ্নই কি তুলে দিলেন অভিষেক? প্রশ্ন হলো বিপক্ষটাকে। জোর চর্চা বাংলার রাজনৈতিক মহলে। এর উত্তর ওই সাংসদের কাছ থেকে নেন না। উনার কথা, মালের দায়িত্ব তো আরোহী। এর উত্তর সাংসদকে যদি না পান, সাংসদের যে লোকরা আছে, সঞ্জয় বসু, প্রতীক দেওয়ান, যারা মাল কালেক্টর করে, চোরেদেরকে জিজ্ঞেস করুন, ওরা বলতে। তৃণমূল কংগ্রেস যে কোনো কাজ করে সেটা সম্পূর্ণই নির্বাচনকে মাথায় রেখে। ভোটের অঙ্কটাই তাদের কাছে প্রথম এবং একদম শেষ অঙ্ক। তো স্বাভাবিকভাবেই কিছুটা আত্মগ্লানি বা কিছুটা অন্তরাত্মার আওয়াজ হয়তো রাত্রে ঘুমিয়ে পেয়েছেন, সেটাই সকালে বলেছেন। তো অন্যায় কি বলেছে? অন্যায়টা কি হলো? ঠিকই তো বলেছে। সুযোগ পেয়ে চেনা ছকে আক্রমণ করছেন বিরোধীরা। তৃণমূল বিতর্ক এড়াতে ব্যস্ত। জনতা কি বুঝছে? সৌরভ গুহর রিপোর্ট, TV9 বাংলা।